Welcome every single one of you in my YouTube channel. Let's get knowledge. मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। আপনারা সবাই থাম্বনেইল দেখে এই ভিডিওর মধ্যে এসেছেন। এই ভিডিওর মধ্যে আমরা এডিআর অর্থাৎ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেড এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের জানা প্রয়োজন, আমি মনে করি যে এক্সাম হচ্ছে আমাদের জীবনের একটি চ্যালেঞ্জ হতে পারে অথবা একটি প্রবলেম। আমি মনে করি আমাদের জীবনের একটি প্রবলেম হচ্ছে এক্সামস। এবং আমরা দেখতে পাই যে কোনো এক্সাম হোক, এন্ট্রান্স এক্সাম হোক, জব এক্সামস হোক, স্কুলের এক্সামস হোক, আমরা দেখতে পাই যে অসংখ্য অ্যাপ্লিকেশন করেন এক্সাম দেওয়ার জন্য, কিন্তু যেমন সিটেট আছে, অন্যান্য জব এক্সামস রয়েছে, এরিয়ার এক্সামস রয়েছে, এসএসসি এক্সাম রয়েছে, এপিএসসি ইউপিএসসি এক্সামস রয়েছে। তো এক্সামের মধ্যে পার্সেন্টেজ হিসাবে 10 to 20% ক্যান্ডিডেট শুধু পাস করেন। তার মধ্যে থেকে ভালো পাস তো 10% বা এর বিলো মানুষে পাস করে। এর পিছনে রিজন কি হতে পারে? আমার মতে রিজন তিনটি আমি মনে করি। যে ফার্স্ট অফ অল নাম্বার 1 রিজন হচ্ছে যারা অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লিকেশন করেন এক্সাম দেওয়ার জন্য, যে কোনো এক্সাম হোক না কেন, তো অনেকে মনে করে যে আমি জাস্ট এই বছরটা এক্সপিরিয়েন্স নিয়ে নিই, নেক্সট বছরে আমি ভালো করে স্টাডি করব, তৈয়ারি করে এক্সাম দেবো, তখন আমি ক্র্যাক করে নেব। এইভাবে এইরকম যে ক্যান্ডিডেট রয়েছেন বা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, আমি মনে করি ওনাদের নেক্সট ইয়ারটা কখনো আসবে না। কারণ আমি এই বছর ভালো করে পড়াশোনা করি নাই, নেক্সট ইয়ারে আমার অন্য ঝামেলা আসতে পারে, প্রবলেমস আসতে পারে। জীবন তো মানুষের প্রবলেমে পুরা একদম সংমিশ্রণ হয়ে থাকে জীবনটা। তো এইভাবে যারা রয়েছে এরা ফেল করে। 1% মানুষ হচ্ছে বা 1 নম্বরের মানুষ হচ্ছে যে যারা কি মনে করে আমি এবার জাস্ট এক্সামে বসে যাচ্ছি, যে আমার এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, নেক্সট ইয়ারে ভালো করে পড়াশোনা করে পাস করে নেব। ওদের জন্য নেক্সট ইয়ার আসবে না, আর পাসও করতে পারবে না। সেকেন্ড রিজন হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আমি তো অনেক ইন্টেলিজেন্স, আমি তো একজন ভালো মেধাবী ছাত্র, আমার পড়ার প্রয়োজন নেই, আমি তো অনেকটা এক্সাম ক্র্যাক করেছি, আমার তো অনেকটা পার্সেন্টেজ রয়েছে, আমি অনেক ভালো, আমি এক্সামে বসলেই চলবে বাস। এই যে আমাদের ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের কারণেই আমরা ফেল করি। আর থার্ড যে পয়েন্ট হচ্ছে বা তার যে মানুষগণ হচ্ছেন, যে তার যে পার্সেন্টেজ হচ্ছে, আমি মনে করি যে ওনারা স্টাডি করেন কিন্তু অ্যাকর্ডিং টু সিলেবাস স্টাডি করেন না, প্রপারলি স্টাডি হয় না। স্টাডি করেন ঠিকই আছে, একটা টপিক নিয়ে পুরাটা মাস কাটিয়ে দেন, বা একটা সাবজেক্ট নিয়ে এক্সামের আগ পর্যন্ত পড়াশোনা করলেন, সম্পূর্ণরূপে প্রস্তুত হতে পারলেন না এক্সামের জন্য, এক্সামে গিয়ে বসলেন, আধা আধুরা সিলেবাসও কমপ্লিট করতে পারলেন না। ইভেন এমনকি আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, অনেক এক্সাম ওনারা দিয়েছেন, কিন্তু এক্সামের সিলেবাস কী, যদি আমি জিজ্ঞাসা করি যে কী সিলেবাস ছিল, সাবজেক্ট কী ছিল, বলতে পারবেন না। তো এই ধরনের যে মানুষ রয়েছেন ওনারা কখনো সাকসেস হতে পারবেন না আমি মনে করি, এবং এক্সামও ক্র্যাক করতে পারবেন না। তো আমরা এই 3টি রিজন জানলাম। রিজন থেকে আমাদের সেপারেট হতে হবে। রিজন আমাদের মধ্যে যদি থেকে থাকে, আমরা এই রিজনগুলি আমাদের থেকে লিভ করতে হবে। আর আমি মনে করি আমাদের গ্রেট পারসন যারা রয়েছেন, পূর্বে চলে গিয়েছেন, আমাদেরকে অনেক থিওরি দিয়ে গেছেন যে কীভাবে আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জের মোকাবিলা করব, আমরা প্রবলেমগুলির ফেস করব। তো এর মধ্যে থেকে আমার স্টাডির মধ্যে থেকে আমি বলছি যে একজন হলেন জর্জ পোলিয়া, উনি দিয়েছিলেন যে প্রবলেম সলভিং মডেল দিয়েছিলেন। আরেকজন ছিলেন স্যার ফ্রান্সিস বেকন, উনি দিয়েছিলেন সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং। তো আজকে বেশি আলোচনা করব না, জাস্ট এই জর্জ পোলিয়া ওনার যে প্রবলেম সলভিংয়ের মডেল দিয়েছিলেন, এই মডেলটা আলোচনা করব সামান্য সময়ের মধ্যে। তারপর আমরা সিলেবাসে চলে যাব, সিলেবাস নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করছি, যে আমরা কিভাবে আমাদের জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবেলা করব, কিভাবে আমরা আমাদের জীবনে সফলকাম হব, কিভাবে আমরা আমাদের প্রবলেমগুলির ফেস করব, এই জন্যই এই মডেলটা তুলে ধরার চেষ্টা করছি। তো জর্জ পোলিয়া উনি দিয়েছিলেন
প্রবলেম সলভিং মডেল দিয়েছিলেন। উনি একটি বুক পাবলিশ করেছিলেন 1945 সালে, অর্থাৎ 1945-এ, হাউ টু সলভ ইট বলে। এই বুকের মধ্যে উনি 4টি স্টেপ দিয়েছিলেন বিস্তারিতভাবে। ওনার 4টি স্টেপ ছিল যে ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, যে তোমার কী প্রবলেম রয়েছে ফার্স্ট অফ অল আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে আমার কি সমস্যা, আমার কি উইক সাইড রয়েছে, আমার কি স্ট্রং সাইড রয়েছে, কোন সাইডের মধ্যে আমার বেশি ওয়ার্ক করা প্রয়োজন, কোন সাবজেক্টের মধ্যে আমি ভালো পারি, কোন সাবজেক্টে ভালো পারি না, যে সাবজেক্টের মধ্যে ভালো আমার অভিজ্ঞতা রয়েছে আমি সাবজেক্টে কম পড়বো, যে সাবজেক্টে আমি উইক রয়েছি ওই সাবজেক্টের মধ্যে বেশি স্টাডি করব। এই জন্য উনি বলেছিলেন যে প্রবলেম সলভ করার প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আমাদের প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, কি আমাদের সমস্যা জানতে হবে। নেক্সট টপিক উনি বলেছিলেন, যখন আমরা জেনে গেলাম যে আমার ঠিকই আছে এই প্রবলেমটা, আমার এই সাবজেক্টের মধ্যে প্রবলেম, এখন কী করা। এখন তিনি বলেছিলেন, সেকেন্ড স্টেপ দিয়েছিলেন যে মেক এ প্ল্যান, একটি প্ল্যান তৈরি করো, পরিকল্পনা বানাও। কিভাবে, যে তোমার যে প্রবলেমটা ধরা পড়েছে, আন্ডারস্ট্যান্ড করেছো যে আমার এই প্রবলেমটা, এই জায়গাটা আমার উইক সাইড, এই উইক সাইডটা কীভাবে রিকভার করবে, কাভার কীভাবে করবে, এই জন্য একটি প্ল্যান তৈরি করো। তার তিনি দিয়েছিলেন যে ক্যারি আউট দ্য প্ল্যান, যে প্ল্যানটা তৈরি করেছে শুধু তৈরি করলে হবে না, এটা বাস্তবায়িত করো, ক্যারি আউট করো। ফোর্থ দিয়েছিলেন যে লুক ব্যাক অ্যাট দ্য সলিউশন, তুমি তোমার যে সলিউশন পেয়েছো, প্রবলেম সমাধান যে পেয়েছো, সমাধানটা আবার লুক ব্যাক করো, আবার দেখো কি সমাধানটা ঠিকমতো হয়েছে কি না। তো এইভাবে জর্জ পল্লিয়া তিনি প্রবলেম সলভিং মডেল দিয়েছিলেন, 4টি স্টেপ দিয়েছিলেন, এবং ওনার বুক হাউ টু সলভ ইট 1945-এ এস্টাবলিশ হয়েছিল, পাবলিশ হয়েছিল। ওই 1945-এর বুকে তিনি এই 4টি স্টেপ তুলে ধরেছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সামনে একটি এক্সাম রয়েছে, যেমন এডিআর এক্সাম, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের এক্সাম। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যদি আমরা পাস করি ডাইরেক্ট জব হয়ে যাবে। এই জন্য আমাদের একটু সিরিয়াস হতে হবে, সিরিয়াসলি স্টাডি করতে হবে। শুধু যদি আমরা মনে করি এক্সাম আসলেই স্টাডি করব, 1 মাস পূর্বে স্টাডি করলে হয়ে যাবে, কখনো হবে না। এই জন্য আমরা দেখি সিলেবাস কী হতে পারে, বোর্ডটা একটু ছোটো এবং স্পেসটা কম থাকার জন্য আমি আজকে জেনারেল নলেজ, সোশ্যাল স্টাডি অ্যান্ড জেনারেল ইংলিশ, এই 3টি সাবজেক্টের সিলেবাস সম্পূর্ণ আলোচনা করব, ব্রড টপিকগুলি, এবং জেনারেল রিজনিং অ্যান্ড জেনারেল ম্যাথমেটিক্সের টপিক আমি নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব এবং আলোচনা করব। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড অ্যান্ড 4th গ্রেড। 3rd গ্রেড হতে পারে এইচএস লেভেলের অথবা হতে পারে গ্র্যাজুয়েশন লেভেলের, 3rd গ্রেড 2টি হতে পারে। 4th গ্রেড হতে পারে ক্লাস 8 লেভেলের অথবা ক্লাস 10 লেভেল। তো সিলেবাস কী হতে পারে, সিলেবাস সেম থাকবে। জেনারেল নলেজ জিকে আমাদের পড়তে হবে। সেকেন্ড টপিক হচ্ছে সোশ্যাল স্টাডি, 3rd হচ্ছে জেনারেল ইংলিশ, 4th হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স, এবং 5 হচ্ছে জেনারেল রিজনিং। এখন আমরা দেখব যে এই টপিকগুলি কী হতে পারে। এটা তো জাস্ট হেডলাইন, টপিক কী হতে পারে, এর ইন্টারনাল টপিক কী হতে পারে। আজকে আমরা জাস্ট ব্রড টপিকগুলি জানবো, নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সলভ করব, অ্যানালাইজ করব যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে কী কী কোয়েশ্চনগুলো এসেছিল, কোন টপিক রিলেটেড এসেছিল, কত মার্ক এসেছিল, কোন টপিকে কত মার্ক হয়, কোন টপিক থেকে আমাদের বেশি পড়তে হবে, বেশি কোয়েশ্চন আসবে, এইভাবে আমরা আলোচনা করব টপিক ওয়াইজ অ্যাকর্ডিং টু সিলেবাস। তখন দেখবেন আপনাদের তৈয়ারি এত সুন্দর হবে যে এক্সামের জন্য প্রস্তুত হয়ে যাবেন, এক্সামে বসবেন একদম ফুল কনফিডেন্ট নিয়ে, আর এক্সাম ক্র্যাক হবে। তো আমরা যদি দেখি জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল স্টাডি, আমি একসাথে লিখেছি, 2টি সাবজেক্টে একত্রিত করে লিখে নিলাম, কারণ হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল স্টাডি ইন্টার রিলেটেড। অনেকটা টপিক হয় জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল স্টাডি সেম হয়ে থাকে, এই জন্য আমি ভাবলাম একসাথে আলোচনা করে নেই। ব্রড টপিকগুলি আমি এখানে আলোচনা করে নিচ্ছি, আর এর মধ্যে আভ্যন্তরীণ যে টপিকগুলি রয়েছে কি পড়তে হবে সেই টপিকগুলি নেক্সট ভিডিওগুলোতে আপলোড করা হবে। জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল স্টাডি, ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, অলসো আসাম হিস্ট্রি, আসাম পলিটি, আসাম ইকোনমি, আসাম জিওগ্রাফি। এখন বলবেন এত বড় একটা টপিক, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি কীভাবে কভার করব। এই জন্য বারবার বলছি, আপনারা ভয় পাবেন না, এখন জাস্ট ব্রড টপিকগুলো বলে দিচ্ছি। পরবর্তী সময়ে এই হিস্ট্রি থেকে কি পড়তে হবে আপনাকে, পলিটি থেকে কি পড়তে হবে, ইকোনমি থেকে কি পড়বেন, জিওগ্রাফি কি পড়বেন,
এই টপিকগুলি আলোচনা করা হবে, তখন ইজি হয়ে যাবে সিলেবাস একদম, এবং সিলেবাসটাও কভার হবে। এক্সামের পূর্বে আপনারা প্রস্তুত হয়ে যাবেন এক্সামের জন্য, এবং এক্সামকে ফুল কনফিডেন্স নিয়ে দিতে পারবেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। পুরো কনস্টিটিউশন আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে, ওই আর্টিকেলগুলো জানা প্রয়োজন। তার পার্লামেন্ট সম্পর্কে আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। বাজেট সম্পর্কে আমাদের এক্সামে আসবে, বাজেট সম্পর্কে জানতে হবে। আসামিস রাইটার্স সম্পর্কে আমাদের জানতে হবে। আসামিস হিরোজ সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাওয়ার্ড সম্পর্কে জানতে হবে। কালচার, ইন্ডিয়ান কালচার, অলসো আসামের কালচার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এরপর হচ্ছে লিটারেচার অফ আসাম, আসামি লিটারেচার সম্পর্কে জানতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। বুকস অ্যান্ড অথর্স, বই এবং বইয়ের লেখক আমাদের জানতে হবে। তারপর এই বই এবং বইয়ের অথর্সগুলি আমাদের রিজনিংয়ের মধ্যে কাজে আসবে। তারপর হচ্ছে ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টর, ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টর, আবিষ্কার এবং আবিষ্কারক। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেইস, এত ইম্পর্টেন্ট একটি টপিক। ইম্পর্টেন্ট ডেইস 2-3টি মার্ক, 2 মার্ক বা 3 মার্ক আসবেই, থাকে কমন। তারপর কাউন্ট্রি, কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল। আমরা যদি কাউন্ট্রি, কারেন্সি, ক্যাপিটাল শিখতে যাই অনেকটা সময়ের প্রয়োজন। এই জন্য আপনারা নেক্সট ভিডিওগুলোতে ওয়েট করবেন, যে সঠিক ইম্পর্টেন্ট দেখে দেখে কাউন্ট্রি, কারেন্সি অ্যান্ড ক্যাপিটালগুলি আপলোড করা হবে, ডিসকাশন করা হবে ভিডিওর মধ্যে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, হেডকোয়ার্টার এবং সংস্থা, ওয়ার্ল্ডের সংস্থাগুলি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার হিস্টোরিক্যাল প্লেসগুলি আমাদের জানতে হবে। রিলেটেড নলেজ জানতে হবে, কি হিস্টোরিক্যাল প্লেসগুলি কী কী নলেজ অ্যাচিভমেন্ট করতে হবে, কী কী সম্বন্ধে হিস্টোরিক্যাল প্লেস হয়েছে তা জানতে হবে। তারপর হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড নাইবারিং কান্ট্রিজ, আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের আশপাশের যে দেশগুলি রয়েছে, মায়ানমার, ভুটান, নেপাল, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এই যে দেশগুলি আমাদের আশপাশ রয়েছে, এই দেশের বর্ডার লাইন, দেশ সম্পর্কে, ইকোনমি সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা আলোচনা পরবর্তী সময়ে করব। তারপর হচ্ছে মিউজিক অ্যান্ড লিটারেচার, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, এগুলো আমাদের জেনারেল নলেজ অ্যান্ড এসএসসি টপিক। এতটুকু আমাদের জানলেই এক্সামের জন্য হয়ে যাবে। তারপর নেক্সট টপিক হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ একটি সাবজেক্ট। এই জেনারেল ইংলিশের কি টপিক আমাদের এক্সামে আসবে আমরা আলোচনা করে নিই। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ শুধু বেসিক লেভেল পড়লে হবে না, যে ক্লাস 5-4 যা পড়ানো হয়, আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেল জানতে হবে, স্ট্যান্ডার্ড লেভেল পড়তে হবে। পার্টস অফ স্পিচ অ্যান্ড যেমন রুলস অ্যান্ড লিস্ট অফ কনজাংশন অ্যান্ড প্রিপোজিশন জানতে হবে। নেক্সট হচ্ছে সেন্টেন্সেস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারা কমপ্লিশন, জাম্বল ওয়ার্ডস। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেক্সট টপিক হচ্ছে আমাদের জানা প্রয়োজন টেন্স, ভয়েস, নেরেশন, আর্টিকেল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, স্পেলিং টেস্ট, ক্লোজ টেস্ট, স্পটিং দ্য এরর, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এত ইম্পর্টেন্ট একটি টপিক। প্রতিটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, এরপর হোমোনিমস, হোমোফোনস, এগুলি এত ইম্পর্টেন্ট একটি টপিক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এত ইম্পর্টেন্ট একটি টপিক। প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্স। আমরা যদি মনে করি সিনোনিমস, অ্যান্টোনিমস এত বেশি হয়ে থাকে যে কীভাবে আমরা স্টাডি করব, তো আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপের বা চ্যানেলের, আপনারা জয়েন করে নেবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি পিডিএফ আপলোড করব, ইম্পর্টেন্ট ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিমস অ্যান্ড অন্যান্য যে পিডিএফগুলি রয়েছে আপনাদেরকে আমি ফ্রিলি আপলোড করব, আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমাদের লাস্ট টপিকটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আমাদের জানতে হবে। তো এগুলি হচ্ছে আজকের আমাদের আলোচনা। আজকের জেনারেল নলেজ, সোশ্যাল স্টাডি আমাদের সিলেবাস কভার হয়ে গেছে, জেনারেল ইংলিশও কভার হয়ে গেছে। এখন আমাদের ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, এবং তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নিয়ে অ্যানালাইজ করব।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে কী কী কোয়েশ্চন এসেছিল তা দেখব এবং কোন টপিক থেকে কত মার্ক হয় তা দেখব। এরপরে আমরা কভার করব পুরো সিলেবাস স্টেপ বাই স্টেপ, একে একে পুরোটা সিলেবাস কভার করব। যখন আমাদের পুরোটা সিলেবাস এডিআরের কভার হয়ে যাবে তারপর আমরা সিটেটের স্টাডি শুরু করব। সিটেটের পুরোটা সিলেবাস কভার করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব রিলেটিভসদেরকে পাঠিয়ে দেন। কেননা অনেক রয়েছেন যারা এডিআরের এক্সামের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোনো গাইডলাইনই পাচ্ছেন না, সিলেবাস জানেনও না, কীভাবে স্টাডি করবেন তাও জানেন না এবং অনেক আমাদের এদিকে বেঙ্গলি চ্যানেলও নেই যে কিভাবে গাইড পাবেন। তো আপনারা আপনাদের রিলেটিভস সবাইকে সুযোগ দিয়ে দেন, সুযোগ প্রদান করেন শেয়ার করে যে এই চ্যানেলে আপলোড করা হবে এবং স্টেপ বাই স্টেপ একে একে চেষ্টা করব যাতে এক্সামের পূর্বে পুরোটা সিলেবাস কভার হয়ে যায় আর কভার করব। আপনারা যদি কোনো কোয়ারি থাকে, ডাউট থাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করব এবং কোয়ারিগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।